ওদিকে নাগরানী শঙ্খিনী আর পঙ্খিনীকে সাথে করে নিয়ে নাগ দরবারে যায়, আর নাগ দরবারে গিয়েই নাগমণিকে জাগ্রত করার জন্য নাগমণির সামনে হাজির করে। এই তো আমি নাগমণিকে সামনে হাজির করেছি, আর এখনই আমাকে নাগমণিকে জাগ্রত করতে হবে। কিন্তু আমি তো নাগমণির উপর কোনো শক্তিও প্রয়োগ করতে পারবো না, কারণ আমার শক্তি যে এখন একেবারে নিষ্ক্রিয় অবস্থায় আছে। আর তাই নাগমণিকে শুধুমাত্র আমি আহ্বানই করতে পারি। তবে জানি না নাগমণি আমার কথা কতটুকু মানতে পারবে, কারণ আমার নাগমণি তো জাগ্রত অবস্থাতে নেই। সে যদি জাগ্রত অবস্থাতে থাকতো তাহলে ঠিকই না। শোনো জাদু সম্রাট, ওই সূর্যকে যে বাঁচিয়েছিল সে যে সাধারণ কেউ নয়, সে যে অনেক শক্তির অধিকারী। আর তাই সে বুঝতে পেরে গেছে যে আমরা সূর্য আর আলোর উপর শক্তি প্রয়োগ করার চেষ্টা করে যাচ্ছি, আর সেটা বুঝতেই সে সূর্যকে অন্য একটি গোপন জায়গায় রেখেই এসেছে আর আলোকে আশকাপ রাজ্যে পাঠিয়ে দিয়েছে। আর তুমি তো খুব ভালো করেই জানো, যত বড় শক্তিশালী হোক না কেন, কোনো অশুভ শক্তি ওই আশকাপ রাজ্যের উপর কাজ করে না। আর তাই আপাতত সূর্য আর আলোর কোনো ক্ষতি আমি করতে পারছি না। তবে কি কালপুরুষ, বলুন আমাকে। একই কালপুরুষ, আপনি এভাবে হাসছেন কেন? আপনার এই হাসির মানে তো আমি কিছুতেই বুঝতে পারছি না। দয়া করে আপনি আমাকে বুঝিয়ে বলুন। হাসবো না? অবশ্যই হাসবো, কারণ এখন আমরা আলো আর সূর্যের ক্ষতি করতে পারিনি, তাতে কি হয়েছে? আমাদের হাতে এখন আরো অনেক বড় একটি সুযোগ রয়েছে, যে সুযোগ কাজে লাগাতে পারলেই আমরা ওই নাগলোককে হাতের মুঠোয় পেয়ে যাব। কি বলছেন কি কালপুরুষ? আমরা ওই নাগলোককে হাতের মুঠোয় পেয়ে যাব? সত্যি বলছেন আপনি? কিন্তু কি করে? ওই দরবেশ তো তার শক্তি দিয়ে নাগলোককে সুরক্ষিত করে রেখেছে। শুধুমাত্র আপনার দেওয়া ওই অগ্নি বাণী ওই নাগলোকে প্রবেশ করতে পেরেছে। আর এখন তো আমরা কোনো অশুভ শক্তি ওই নাগলোকের উপর শক্তি প্রয়োগ করে কিছুতেই কিছু করতে পারছি না। কে বলেছে আমরা কিছুই করতে পারবো না? আমার অগ্নিবাণ যেহেতু একবার ওই নাগলোকে প্রবেশ করেছে, সেহেতু আমি চাইলে যখন তখন ওই নাগলোকের উপর শক্তি প্রয়োগ করতে পারবো। সত্যি বলছেন কালপুরুষ? আমরা যখন তখন ওই নাগলোকের উপর আক্রমণ করতে পারবো? তাহলে আর দেরি করবেন না, এক্ষুনি ওই নাগরানী আর ওই নাগলোকের উপর আপনি আক্রমণ করুন। হ্যাঁ জাদু সম্রাট, আমি আর একটু অপেক্ষা করব না, কারণ ওই নাগরানী, ওই নাগরাজ্য, আলো, ওদের সবার প্রতি আমার অনেক ক্ষোভ রয়েছে। আর তাই আমি এখন যে সুযোগটা পেয়েছি সেই সুযোগ কিছুতেই হাতছাড়া করব না। এক্ষুনি ওই নাগলোকের উপর আমি আঘাত করব, যে আঘাতে সব কিছু শেষ হয়ে যাবে। নাগরানী, নাগলোক, সব কিছু। ওদিকে প্রহরীরা রাজা প্রতাপ সিংহকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসে, আর রাজা এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তার তখন পর্যন্ত জ্ঞান ফিরে আসে না। রাজগণক অনেকক্ষণ ধরে রাজা প্রতাপ সিংহের জ্ঞান ফেরায় আনার চেষ্টা করে, কিন্তু কিছুতেই রাজা প্রতাপ সিংহের জ্ঞান ফিরিয়ে আনতে সক্ষম হয় না। মহারাজের এখনো কেন জ্ঞান ফিরে আসছে না? উনি এখনো কেন কথা বলছেন না বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রহরীরা, তোমরা বলো, রাজা প্রতাপ সিংহের কি এমন হয়েছে যার কারণে সে এরকম নিস্তেজ হয়ে পড়েছেন? রাজগণক মশাই, আসলে যে মহারাজের কি হয়েছে সেটা আমরা নিজেও জানি না।
কারণ মহারাজ আর আমরা সবাই মিলে মহারানীকে উদ্ধার করার জন্য ওই জঙ্গলে একটি প্রাসাদের সামনে গিয়ে হাজির হই। আর মহারাজ বলেন যে সেই প্রাসাদটির মধ্যেই নাকি মহারানীকে আটকে রাখা হয়েছে, আর তাই তিনি আমাদেরকে সেখান থেকে চলে যেতে বলেন। আর বলেন যে তিনি নাকি একা ওই প্রাসাদের মধ্যে প্রবেশ করবেন, আর যদি কোনো বিপদ হয় তখন শুধুমাত্র তিনি আমাদেরকে ডাকবেন। আর তখন আমরা মহারাজের কথা মতো সেখান থেকে চলে আসি। কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পরও মহারাজ যখন আমাদেরকে না ডাকেন তখন আমাদের বেশ একটু চিন্তা হচ্ছিল। আর আমরাই প্রাসাদের সামনে গিয়ে তখন দেখতে পাই সেখানে অচেতন হয়ে মহারাজ পড়ে আছেন, কোনো জ্ঞানই নেই তার। আর তখন আমরা একটু অপেক্ষা না করে মহারাজকে নিয়ে আশকাপ রাজ্যে ফিরে এসেছি। তোমরা ভালো করেছো যে তোমরা একটুও সেখানে অপেক্ষা না করে মহারাজকে নিয়ে এখানে ফিরে এসেছো, কারণ মহারাজের উপরে যে শক্তিশালী শক্তির প্রভাব পড়েছে যার কারণে মহারাজের এই অবস্থা হয়েছে। তবে আমি মহারাজকে আগে সাবধান করেছিলাম যে মহারাজ যদি মহারানীকে খুঁজতে বের হয় আর যদি সে প্রাসাদ পর্যন্ত পৌঁছে যায় তাহলে মহারাজের যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আর এখন তো খুব চিন্তা হচ্ছে আমার যে মহারাজকে কি করে সুস্থ করে তুলবো, কারণ মহারাজ যখন জন্ম নেন তখন ছিল এক বিরল তিথি, যে তিথিতে জন্মগ্রহণ করলে তার শরীরে যদি কোনো রকম কোনো অলৌকিক শক্তি দ্বারা আঘাত করা হয় তাহলে মহারাজের জীবন সংশয় হতে পারে। কি বলছেন কি? তাহলে মহারাজের জীবন সংশয় হতে পারে? না না, এটা কি করে হতে পারে? মহারাজ আমাদের রাজ্যের প্রাণ, যদি তার কিছু হয়ে যায় তাহলে আজকে আজকাল রাজ্যের কি হবে বলুন রাজগণক? আপনি যে করেই হোক মহারাজকে সুস্থ করার ব্যবস্থা করুন। ওদিকে নাগরানী অনেক চেষ্টা করার পরও কিছুতেই নাগমণি জাগ্রত করতে পারে না, আর তার কারণে নাগরানী সহ শঙ্খিনী আর পঙ্খিনী অনেক বেশি ভেঙে পড়ে। না না না, আমি পারলাম না, আমি হেরে গেলাম, আমি কিছুতেই নাগলোককে হয়তো আর বাঁচাতে পারবো না। আমি বুঝতে পেরেছি যে সব কিছু শেষ হতে চলেছে। শঙ্খিনী পঙ্খিনী, তোরা আমাকে ক্ষমা করে দিও। আমি তোদের নাগরানী হওয়ার কোনো যোগ্যতাই রাখি না, কারণ আমার যদি যোগ্যতা থাকতো তাহলে তো তোদের নাগলোককে আর তোদের সবাইকে আমি এই বিপদ থেকে রক্ষা করতে পারতাম। তোরা আমাকে ক্ষমা করে দিস। আমি যে ব্যর্থ, আমার যে আর কোনো ক্ষমতা নেই। নাগরানী, আপনি এভাবে কেন বলছেন বলুন তো? আমরা তো জানি আপনার শক্তি কেন নিষ্ক্রিয় হয়ে গেছে। শত্রুরা আপনাকে আঘাত করার কারণে আজ আপনি আপনার শক্তি প্রয়োগ করতে পারছেন না নাগরানী। আর তাছাড়া আপনি এতটা বছর, এতটা যুগ আর এতটা দিন এই নাগলোককে সবাই কিন্তু সুরক্ষিত করে রেখেছেন। আর তাই আপনি যদি এভাবে ব্যর্থতা প্রকাশ করেন তাহলে কিছুতেই আমরা সেটা মেনে নিতে পারি না, আমাদের যে খুব কষ্ট হয়। তাহলে আমি কি করতে পারি তোরা আমাকে বল। আমার যে আর কোনো উপায় নেই, কারণ যে আমার কোনো শক্তি নেই। নাগরানী, নাগরানী, আপনি এবারে ভেঙে পড়বেন না। আপনি না হয় আরেকটু চেষ্টা করে দেখুন না, এবার হয়তোবা আমাদের নাগমণি জাগ্রত হলেও হয়ে যেতে পারে। বিধাতা হয়তোবা আমাদের দিকে মুখ তুলেও চাইতে পারেন। ঠিক আছে শঙ্খিনী পঙ্খিনী, তোরা যখন আমাকে বলছিস তাহলে আমি আবারও এই নাগমণিকে জাগ্রত করার জন্য আহ্বান করব। তবে আমার যতটুকু মনে হয় এই নাগমণি হয়তো বা এভাবে কিছুতেই জাগ্রত হবে না, কারণ নাগমণি যে নিষ্ক্রিয় অবস্থায় আছে। তবে তারপরও আমি চেষ্টা করছি। নাগমণি, নাগমণি, দয়া করে জাগ্রত হও। আমরা যে খুব বিপদের মধ্যে আছি, আমাদের এই বিপদ থেকে রক্ষা শুধুমাত্র তুমি করতে পারো। দয়া করো, দয়া করে রক্ষা করো তুমি আমাদের। জাগ্রত হও নাগমণি, জাগ্রত হও। ওদিকে আলো চলতে চলতে আশকাপ রাজ্যের বেশ খানিকটা কাছাকাছি পৌঁছে যায়। এই তো আমরা
এখন আমার উপর কেউ আঘাত করতে পারবে না সেটা ঠিকই, কিন্তু আমার যে কিছুতে এখানে ফিরে আসতে ইচ্ছে করছিল না রে হলুদ পাখি। আমি আমার সূর্যের কাছে থাকতে চেয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমার সূর্যের কাছে আমি সব সময় থেকে যাই। সেটা ঠিক আছে, কিন্তু তুমি কি করে তোমার সূর্যের কাছে থাকতে বলো তো? তোমার চিরশত্রু যে জানতে পেরে গিয়েছিল যে সূর্য আর তুমি কোথায় আছো, আর তাই তখন তোমাদের উপর তারা আঘাত করতে পারত। আর ভালো বাবা যখন বলল যে সূর্যের শরীরে কোনো অশুভ শক্তির আঘাত স্পর্শ হলে সূর্যের মৃত্যু হতে পারে, আর তাছাড়া তোমার উপরে তো ওরা শক্তি প্রয়োগ করতেই পারত। আল্লাহ, তুমি এত ভেবো না তো, এত মন খারাপ করো না। একবার যখন সূর্য বেঁচে আছে তখন তুমি দেখবে তোমার আর সূর্যের আবার মিলন হবে। হ্যাঁ হলুদ পাখি, এটা তুই ঠিকই বলেছিস, কারণ ভালো বাবা যে নিজে আমাকে কথা দিয়েছে সে আমার সূর্যকে আমার কাছে ঠিক ফিরিয়ে দেবে। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।